ওয়েলকাম টু ডুওলিঙ্গো বাংলা। আমাদের কাছে ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল নিয়ে ভিডিও আছে। তোমাদের প্র্যাকটিসের জন্য এই চ্যানেলে 500টিরও বেশি এমসিকিউ রয়েছে। আমরা সব চ্যাপ্টারগুলো পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করেছি। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষার ব্যাখ্যা এবং নোটস রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। দিল্লি সালতানাতে আমরা এমসিকিউ পার্ট 1 করেছিলাম, আজকে পার্ট 2 করব। তোমরা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফর্টেবল হয়ে থাকো তাহলে ডেসক্রিপশনে আমি তোমাদের একটা লিংক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতে সেম ভিডিওটা দেখতে পারো। দেখো আজকে প্রথম কোশ্চেন কি আছে। স্টার্ট আইডালিস্ট ওয়াজ নোন টু উইচ রুলার? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি আলাউদ্দিন খিলজি, অপশন ডি কুতুবউদ্দিন আইবক। অসুস্থ আদর্শবাদী কোন শাসকের কাছে পরিচিত ছিল? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি আলাউদ্দিন খিলজি, অপশন ডি কুতুবউদ্দিন আইবক। এখানে তোমার সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। তো যদি মোহাম্মদ বিন তুগলকের কথা বলা হয়, মোহাম্মদ বিন তুগলক তোমার প্রথম যে কাজটা করেছিল, যার জন্য তার রাজ্যের অনেক বড় ক্ষতি হয়ে গেছিল, ওটা ছিল তোমার ক্যাপিটাল চেঞ্জ করা। মোহাম্মদ বিন তুগলক এটা চাইতো যে ও নর্থ ইন্ডিয়া থেকে সরে গিয়ে সেন্ট্রাল ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে আরো ভালোভাবে রুল করবে। তাই জন্য দিল্লি থেকে নিচে ক্যাপিটাল শিফট করেছিল দেবগিরিতে। কিন্তু দেবগিরিতে 2 বছর থাকার পর ওখানে বেড়ে ও সুট হয়নি, তাই জন্য ফেরত চলে এসেছিল দিল্লিতে। দ্বিতীয় যদি দেখা তাহলে তোমার যে দোয়াব রিজন আছে, দোয়াব রিজনে ও তোমার ট্যাক্স ইনক্রিজ করে দিয়েছিল। আর দোয়াব রিজন আগে বুঝিনি কোনটা, তোমার যে জায়গায় গঙ্গা যমুনা একসঙ্গে মেলে, যেটা আশেপাশে জায়গাটাকে বলা হতো দোয়াব রিজন। তো দোয়াব রিজনের ট্যাক্স অনেক বেশি ইনক্রিজ করে দিয়েছিল, যার কারণে ওইখানে সুখা পড়েছিল, কিন্তু তবুও ট্যাক্স নেওয়ার থেকে ছাড় দেয়নি। এই জন্য অনেক কৃষকদের ওখান থেকে চলে যেতে হয়েছিল। তৃতীয় যদি দেখা হয়, ও এনেছিল তোমার টোকেন কয়েন। টোকেন কয়েনে ও তোমার কপার কয়েন এনেছিল, আর কপার কয়েন মার্কেটে চালাতে চেয়েছিল, কিন্তু কেউ কপার কয়েনের বদলে যে সোনার গয়না দিতে চাইছিল না। এটা ছাড়া তোমার যে কপার কয়েন বানিয়েছিল ওগুলো নকল করা খুবই সহজ হতো, আর এই জন্য মার্কেটে তোমার কারাপশন ছড়িয়ে আসলো। এই জন্য যত কপার কয়েন আছে ওগুলো তোমার ফেরত চেয়েছিল, আর তাদের বদলে সোনার গয়না, চাঁদি এসব দিয়ে দিয়েছিল। এই জন্য তোমার যে রাজঘরানা আছে, মানে যত শাড়ি ট্রেজার আছে, ওগুলো তোমার প্রায় শেষ হয়েছিল। 4 নম্বরে দেখা যায় যদি, তাহলেও করেছিল করাচির উপরে এক্সপেডিশন। তোমার আজকালকার যেটা তোমার উত্তরাখণ্ডের এরিয়া, তারপরে উত্তরাখণ্ড চাইনার এরিয়া, ওটা আগেকার নাম ছিল তোমার করাচি। করাচি ও চেয়েছিল নিজের দিল্লি সালতানাতে অ্যাড করতে। করাচির উপরে ও যখন অ্যাটাক করেছিল তখন ওখানকার ওয়েদার কন্ডিশন ও কিছু জানতো না, আর হিমালয়ানের টেরেনে কি করে ফাইট করতে হবে ওটারও আইডিয়া ছিল না। এই জন্য রানিতে অনেক লস হয়েছিল, করাচির এক্সপেডিশন একটা ফেলিয়ার হয়ে থেকে গেছিল। যদি 5 নম্বরে দেখা যায় তাহলে ছিল ওর খোরাসান এক্সপেডিশন। খোরাসান এক্সপেডিশন হচ্ছে আজকে যে মডার্ন ইরান হচ্ছে, ওটাই ছিল খোরাসান। তো খোরাসানের যে সুলতান ছিলেন তিনি মারা গেছিলেন, এটা ডিসাইড হতে পারছিলেন যে খোরাসানের নেক্সট সুলতান কি হবে। ওখানে খুব এক অপরের সঙ্গে লড়াই চলছে, তাই জন্য চেয়েছিল দিল্লি সালতানাতকে খোরাসান অব্দি এক্সটেন্ড করবে। এই জন্য ও 1 বছর অব্দি নিজে পুরো একটা আর্মি বানিয়েছিল। তো 1 বছর পর দেখা গেল খোরাসানের যে অবস্থা আছে ওটা ভালো হয়ে গেছিল, ওখানে একটা খুব খোরাসান এম্পায়ার খুব স্ট্রং হয়ে গেছিল। তাই জন্য নিজের আর্মিকে আবার আলাদা আলাদা যেতে বলে দিয়েছিল 1 বছর অব্দি তাদের খরচা চালানোর পর। Which person describe Mohammed bin Tughlaq as ill-starred idealist? Option A Ibn Battuta, option B Malik Kafur, option C হচ্ছে নাদির শাহ, অপশন ডি ফাহিয়ান। কোন ব্যক্তি মোহাম্মদ বিন তুগলককে অসুস্থ আদর্শবাদবিদ বলে বর্ণনা করেছেন? অপশন এ ইবন বাতুতা, অপশন বি মালিক কাফুর, অপশন সি নাদির শাহ, অপশন ডি ফাহিয়ান। তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন এ ইবন বাতুতা। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, তুগলকাবাদ ফোর্ট ওয়াজ বিল্ট বাই হুইচ তুগলক রুলার? অপশন এ গিয়াসউদ্দিন তুগলক, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ, অপশন ডি নাদির শাহ। তুগলকাবাদ দুর্গটি কোন তুগলক শাসক দ্বারা নির্মিত? অপশন এ গিয়াসউদ্দিন তুগলক, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ, অপশন ডি নাদির শাহ। তাহলে তোমার সঠিক উত্তর হবে এখানে অপশন এ গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক বানিয়েছিলেন তোমার তুগলকাবাদ ফোর্ট, আর তুগলক ডাইনেস্টি যে আছে ওটা ছিলেন উনি ফাউন্ডার, আর প্রথম রুলার ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের যদি নাম দেখা হয় তাহলে ওনার নাম ছিল গাজী মালিক, কিন্তু উনি যখন সুলতান হয়ে গেলেন তখন উনি নিজের নাম চেঞ্জ করে রেখে দিলেন মালিক উল গাজী। আর যে মঙ্গল আছে তাদের বিরুদ্ধে উনি 29টা ফাইট লড়েছিলেন, 29টা ফাইট লড়েছিলেন, আর তাদেরকে হারিয়ে দিয়েছিলেন। আর মঙ্গলকে দিল্লি সালতানাতের উপরে জয় হতে দেয়নি। আর মঙ্গলদের সঙ্গে যেটা বললাম 29টা ফাইট হয়েছিল, যেটাতে মেইনলি পার্টিসিপেট করেছিলেন ওনার জেনারেল। এগুলো ছাড়াও যদি দেখা যায় ওনার রিলেশন কখনোই ভালো থাকেনি আপনার শেখ নিজামুদ্দিন অলিয়ার সঙ্গে। শেখ নিজামুদ্দিন অলিয়া যদি কথা বলা হয়, শেখ নিজামুদ্দিন অলিয়া এটা সবসময় মানতেন যত সুফি সেন্ট আছে তাদের কোনো কাজ নেই এই রাজকার্যতে বা রাজাদের সঙ্গে দেখা করা। এই জন্য উনি গিয়াসউদ্দিন তুগলকের সঙ্গে কখনো দেখা করেননি। শেখ নিজামুদ্দিন অলিয়া এতটা বলেছিলেন যে যদি গিয়াসউদ্দিন তুগলক একটা দরজা দিয়ে ভেতরে আছে তাহলে শেখ নিজামুদ্দিন অলিয়া অন্য দরজা দিয়ে বেরিয়ে যাবে। Why did Alauddin Khilji introduce market reforms? Option A to maintain large army, option B to increase tax, option D to provide easy living for the people, নাকি option D better administration? Alauddin Khilji কোন রাজার সংস্করণ চালু করেছিলেন? কেন বাজারে সংস্করণ চালু করলেন? অপশন এ টু মেইনটেইন লার্জ আর্মি, অপশন বি টু ইনক্রিজ ট্যাক্স, অপশন সি প্রোভাইড ইজি লিভিং ফর দ্য পিপল, অপশন ডি বেটার অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন। আলাউদ্দিন খিলজি মার্কেট নিয়ে যদি কথা বলা হয়, আলাউদ্দিন খিলজি মার্কেটকে সামলানোর জন্য 4টি ভাগে ভাগ করে দিয়েছিলেন। আর আলাউদ্দিন খিলজি এই 4টে ভাগে ভাগ করার পর যত আর্মি পার্সোনাল আছে তাদের জন্য সস্তায় মার্কেটে জিনিস পাওয়া যেত, মানে যত জিনিসের দাম থাকতো তার থেকে কম দামে আর্মিদের জন্য জিনিস দেওয়া হতো। আর উনি কখনোই মার্কেটের যে দাম আছে কখনো তাকে বেশি বা কম হতে দেয়নি, সবসময় মার্কেটের যে দাম আছে ওটাকে ইকুয়াল রেখেছিল। এমনি কি আলাউদ্দিন খিলজি নিজে মানে রয়্যাল প্যালেস থেকে লোক পাঠাতেন, এমনি লোক বানিয়ে ড্রেসড অ্যাজ এ কমন পিপল। ওই লোকরা যেত দোকানে, আর দোকানে যদি কোনো জিনিসে বেশি দাম নেওয়া হতো তাহলে তাদের শরীর থেকে অতটা মাংস বার করে নেওয়া হতো। ধরো যদি কোনো লোক 200 গ্রাম বেশি নিচ্ছে বা 200 গ্রাম কম দিচ্ছে, তাহলে তার চামড়া থেকে শরীর থেকে 200 গ্রাম চামড়া নিয়ে নেওয়া হতো। উনি অনেক কঠিন শাস্তি দিয়েছিলেন তিনি, যাতে তিনি মার্কেটের প্রাইসগুলো মেনটেন করতে পারে। তাই জন্য এখানে অপশন সঠিক হবে অপশন ডি বেটার অ্যাডমিনিস্ট্রেশন। The barons of the Delhi Sultanate was option A police officer, option B the spy, option C accountant, option D হচ্ছে priest। তো যত স্পাই আছে তাদেরকে বলা হতো বারিদ এ মালিক। যত তাদের স্পাই থাকতো তাদেরকে বলা হতো বারিদ এবং মালিক, আর যে তাদের হেড হতো তাকে বলা হতো তোমার বারিদ। তো এই যে বারিদ থাকতো ও মানে রাজা, খুব ক্লোজ লোক থাকতো আর রাজাকে খুব বিশ্বাস করতেন, তবে কে একজন বারিদ হতে পারতো। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন বি দ্য স্পাই।
পরের কোশ্চেনটা দেখে নেবো। ডিউরিং উইচ রেন আলবানি কেম টু ইন্ডিয়া? অপশন এ মোহাম্মদ আফ গজনি, অপশন বি হচ্ছে তোমার বালবান, অপশন সি হচ্ছে ইলতুমিশ, অপশন ডি হচ্ছে ফিরোজ শাহ তুগলক। কোন রাজত্বকালে আল বেরুনি ভারতে এসেছিলেন? অপশন এ হচ্ছে মোহাম্মদ আফ গজনি, অপশন বি বালবান, অপশন সি ইলতুমিশ, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ মোহাম্মদ আফ গজনি। Which ruler from Delhi Sultanate saved Sultanate from Genghis Khan attack by refusing to give any shelter to Jalaluddin? Option A Rukuddin, option B Kutubuddin Aibar, option C Nasiruddin Muhammad, নাকি অপশন ডি শামসুদ্দিন ইলতুমিশ। জালালউদ্দিনকে কেন কোনো আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে দিল্লি সুলতানেতে কোন শাসক সুলতানকে চেঙ্গিস খানের আক্রমণ থেকে রক্ষা করেছিল? অপশন এ রুকুদ্দিন ফিরোজ, অপশন বি কুতুবুদ্দিন আইবাক, অপশন সি নাসিরুদ্দিন মোহাম্মদ, নাকি অপশন ডি শামসুদ্দিন ইলতুমিশ। তো তোমাদের এটা কোশ্চেন দেওয়ার আগে তোমাদের আরো কিছু জিনিস বুঝে নেওয়া উচিত, এর জন্য একটা নতুন স্লাইড নিন। এবার যে কথা বলবো দিল্লি সালতানাতে, আমরা প্রথম ডাইনেস্টি নিয়ে কথা বলবো। তো প্রথম ডাইনেস্টি যদি কথা বলা হয়, তো প্রথম ডাইনেস্টি ছিল তোমার স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টি ছাড়াও যদি তোমাদের দেওয়া হয় ইলবাড়ি ডাইনেস্টি, বা যদি তোমাদের কোশ্চেন দেওয়া হয় মামলুক ডাইনেস্টি, এই তিনটে ডাইনেস্টি হচ্ছে তোমার সেম, তিনটে ডাইনেস্টি একই। তো প্রথম যে স্লেভ ডাইনেস্টির রাজা ছিলেন উনি ছিলেন কুতুবুদ্দিন আইবাক। কুতুবুদ্দিন আইবাক মারা যাওয়ার পর ওনার ছিল সুলতান, আর ওনার ছেলেকে মেরে দেয় তোমার ইলতুমিশ। তো কুতুবুদ্দিন আইবাক তোমার প্রথম সুলতান ছিলেন, ওনার মারা যাওয়ার পর ওনার ছেলে হয়, কিন্তু ওনার ছেলেকে মেরে দেয় তোমার ইলতুমিশ। ইলতুমিশ যে ছিল ও ছিল তোমার কুতুবুদ্দিন আইবাকের স্লেভ। আর যেহেতু ও এত ভালো কাজ করতো আর এত রেসপেক্ট আর্ন করেছিল ইলতুমিশ, তাই জন্য কুতুবুদ্দিন আইবাক কি করেছিল, ওনার যে মেয়ে ছিল তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল ইলতুমিশের। তো ইলতুমিশ তোমার জামাইও ছিল কুতুবুদ্দিন আইবাকের। পরের দিকে কুতুবুদ্দিন আইবাক তার ছেলেকে মেরে দিয়ে সুলতান হয়ে যায়। তো তোমরা বুঝতে পারছো যে একটা রয়্যাল ফ্যামিলিকে মেরে দিয়ে যখন ইলতুমিশ রাজা হয়ে যায়, তখন ওনার বিরুদ্ধে অনেকজন থাকে। এই জন্য উনি অনেকগুলো স্টেপ নিয়েছেন। প্রথম যে স্টেপ নিয়েছিলেন, উনি নিজের ক্যাপিটাল চেঞ্জ করে দিয়েছিলেন ফ্রম লাহোর থেকে নিজের ক্যাপিটাল শিফট করে দিয়েছিলেন দিল্লিতে। লাহোরের ক্যাপিটালে যত লোক ছিল বেশিরভাগ তোমার কুতুবুদ্দিন আইবাকের বফাদার ছিল, তাই জন্য ইলতুমিশকে তারা পছন্দ করতো না। যদি দ্বিতীয়তে দেখা হয় তাহলে নিজে যে পুরো দিল্লি সালতানাত আছে ওটাকে ইকতাসে ডিভাইড করে দিয়েছিল। ইকতাস তোমরা বুঝতে পারো যে অনেকটা তোমার স্টেটের মতন ছিল, যে দিল্লি সুলতানাত এত বড় ছিল, তাই জন্য ভালোভাবে যাতে অ্যাডমিনিস্ট্রেট করতে পারে পুরো জায়গাটাকে, তাই জন্য ইকতাসে ডিভাইড করে দিয়েছিল। তৃতীয় যে কাজ করেছিল ও বানিয়েছিল তোমার তুর্কানি চাহলগানি। তোমার 40 জন টার্কিশ মুসলিমদের বানিয়েছিল, যারা তোমার নোবেল ফ্যামিলি ছিল, আর তাদেরকে অনেকগুলো পাওয়ার দেওয়া হয়েছিল, আর তাদেরকে এমনিও রাখা হতো যারা জেনারেল আর আর্মিদের উপরে খুব ভালো কন্ট্রোল আছে। তাই জন্য 40 জন এমনি লোক রাখতো নিজের কাছে সবসময়, যারা পুরো আর্মিকে কন্ট্রোল করতে পারে। আর যদি চতুর্থ কথা দেখা হয়, তাহলে ও তোমার এই রাজাটাকে মানা করেছিল, জালালউদ্দিনকে মানা করে দিয়েছিল। জালালউদ্দিন তোমার খিবার সুলতান ছিলেন, তখন খিবার উপরে অ্যাটাক করেছিল তোমার চেঙ্গিস খান। চেঙ্গিস খান যখন খিবার উপরে অ্যাটাক করে, তখন জালালউদ্দিন ওখান থেকে পালিয়ে যায় আর ইন্দাসের কাছাকাছি এসে পৌঁছায়। তখন তোমার দিল্লি সালতানাতের রাজা ছিল ইলতুমিশ। তখন ইলতুমিশ তোমার জালালউদ্দিনকে সিকিউর করেনি, মানে দিল্লি সালতানাতে থাকা পারমিশন দেয়নি। কারণ যদি ও থাকা পারমিশন দিত, তাহলে তোমরা বুঝতে পারছো চেঙ্গিস খান তোমার দিল্লি সালতানাতের উপর অ্যাটাক করতো, আর তখন মঙ্গল এত ডেঞ্জার ছিল আর চেঙ্গিস খান এত ডেঞ্জার ছিল যে ইলতুমিশ ভয় চোটে তোমার জালালউদ্দিনকে কোনো সিকিউরিটি দেয়নি বা কোনো শেল্টার দেয়নি। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন ডি শামসুদ্দিন ইলতুমিশ। পরের কোশ্চেনটা দেখবো, হোয়াট ডু ইউ মিন বাই তুর্কানি চাহলগানি? What do you mean by Turkani Chahalgani? Option A, group of 40 ruling elite. Option B, group of 40 ministers. Option C, group of 40 Islamic representatives. নাকি option D, none of the above. তুর্কানি চাহলগানি বলতে কি বোঝো? অপশন এ, গ্রুপ অফ 40 রুলিং এলাইট। অপশন বি, গ্রুপ অফ 40 মিনিস্টার্স। অপশন সি, গ্রুপ অফ 40 ইসলামিক রিপ্রেজেন্টেটিভ। নাকি অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এক একটা অপশন এটা দেখে নিই। তুর্কানি চাহলগানি, গ্রুপ অফ 40 ইসলামিক রিপ্রেজেন্টেটিভ। তোমাদের যেমন বললাম সবাই তোমার টার্কিশ মুসলিম ছিল, তাই বলে তারা মুসলিম রিপ্রেজেন্টেটিভ ছিল না, তাই জন্য মানে মুসলিম প্রচার করতেন না, তাই জন্য প্রথম অপশনটা তোমার ভুল হয়ে গেল। গ্রুপ অফ 40 মিনিস্টার ছিল, আমি যেমন বললাম ওনারা খালি মন্ত্রী ছিল না, ওনারা আর্মি জেনারেলও ছিল, আর তোমার রয়্যাল ফ্যামিলি থেকেও ছিলেন। গ্রুপ অফ 40 মিনিস্টার্সও তোমার ভুল হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, গ্রুপ অফ 40 রুলিং এলাইট। পরের কোশ্চেনটা দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নোন অ্যাজ দ্য স্লেভ অফ আ স্লেভ? অপশন এ মোহাম্মদ বিন কাসিম, অপশন বি মোহাম্মদ আফ গজনি, অপশন সি ইলতুমিশ, নাকি অপশন ডি কুতুবুদ্দিন আইবাক। দাসের দাস নামে পরিচিত নিচের মধ্যে কে? অপশন এ মোহাম্মদ বিন কাসিম, অপশন বি মোহাম্মদ আফ গজনি, অপশন সি ইলতুমিশ, অপশন ডি কুতুবুদ্দিন আইবাক। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইলতুমিশ। আমি তোমাদের যেমন বললাম যে কুতুবুদ্দিন আইবাক যিনি ছিলেন, কুতুবুদ্দিন আইবাকের স্লেভ ছিল তোমার ইলতুমিশ। যদি সেন্ট্রাল ইন্ডিয়ার কথা বলা হয় তাহলে ওখানে স্লেভ তোমার দুই ধরনের থাকতো। একটা থাকতো এমনি স্লেভ যারা ঘরের কাজ বা বাগানের কাজ করতো, আরেকটা ছিল তোমার মামলুক। মামলুক কথাটা যদি অর্থ দেখা হয় তাহলে মামলুকের মানে হচ্ছে ওই স্লেভ যাদের প্যারেন্টসরা ছিল ফ্রি, মানে যাদের প্যারেন্টসরা তোমার স্লেভ ছিল না তাদেরকে মামলুক বলা হতো। বা যারা মামলুক হতো তাদেরকে স্পেশালি তোমার ট্রেন করা হতো লড়াইয়ের জন্য বা কোনো ধরনের ফাইটের জন্য, আর তারা যুদ্ধতে খুব ভালো থাকতেন। হিস্ট্রিতে আমরা অনেক জায়গায় দেখতে পারবো যে মামলুক যারা ছিলেন তারা অনেকবার তোমার আর্মিতে জেনারেল, আর এখানে যেমন দেখছি সুলতানও হয়েছিলেন। তো তোমার কুতুবুদ্দিন আইবাকের স্লেভ ছিল ইলতুমিশ, ওকে বলা হতো স্লেভ অফ স্লেভ। কুতুবুদ্দিন আইবাক স্টার্ট করেছিলেন তোমার কুতুব মিনার, কিন্তু কুতুব মিনার শেষ হওয়ার আগে তিনি মারা গেছেন, আর কুতুব মিনার কমপ্লিট করেছিল তোমার ইলতুমিশ। Which of the following Khilji Sultan abolished all the aggregation in the market control regulation of Alauddin Khilji? Option A, Malik Firoz. Option B, Jalaluddin Firoz Shah. Option C, Muhammad bin Baktiar Khilji. Option D, তোমার মুবারক খিলজি। নিচের কোন খিলজি সুলতান আলাউদ্দিন খিলজির সমস্ত কৃষি ও বাজার নিয়ন্ত্রণ বিধিমালা বাতিল করেছিল? অপশন এ মালিক ফিরোজ, অপশন বি জালালউদ্দিন ফিরোজ শাহ, অপশন সি মোহাম্মদ বিন বাকতিয়ার খিলজি, নাকি অপশন ডি তোমার মুবারক খিলজি। তাহলে তোমার সঠিক উত্তর হবে মুবারক খিলজি। মুবারক খিলজি নিয়ে যদি বলা হয় তাহলে উনি ছেলে ছিলেন
আলাউদ্দিন খিলজি যখন মারা যায়, তারপরে হয় মুবারক খিলজি। আর মুবারক খিলজি যখন হয়, তখন উনি জানতেন যে খিলজি ডাইনেস্টিকে সবাই কত হেট করে, কারণ আলাউদ্দিন খিলজি তোমার জানোয়ার ছিল আর ও অনেক কষ্ট দিয়েছিল। তাই জন্য খিলজি ডাইনেস্টিকে সবাই যেন পছন্দ করে, তাই জন্য মুবারক খিলজি সরিয়ে দিয়েছিল তোমার সব মার্কেট রিফর্মস। Who introduced the policy of Dag in Chehra in military? Option A তোমার খুসরো মালিক, অপশন বি তোমার জালালউদ্দিন ফিরোজ শাহ, অপশন সি তোমার আলাউদ্দিন খিলজি, এই অপশন ডি তোমার মুবারক খিলজি। মিলিটারিতে দাগ ও চেহারা নীতি চালু করেন কে? অপশন এ খুসরো মালিক, অপশন বি জালালউদ্দিন ফিরোজ শাহ, অপশন সি তোমার আলাউদ্দিন খিলজি, নাকি অপশন ডি হচ্ছে তোমার মুবারক খিলজি। তাহলে যদি এখানে সঠিক উত্তর দেখা হয়, তাহলে সঠিক উত্তর হবে তোমার আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি তোমার স্টার্ট করেছিল দাগ এন্ড চেহারা সিস্টেম। এই দাগ এন্ড চেহারা সিস্টেম ছিল আর্মির জন্য। প্রথম যদি দেখা হয় দাগ চেহারা সিস্টেম, দাগ সিস্টেমে তোমার যত ঘোড়া যুদ্ধে ইনভলভ আছে বা যুদ্ধে ইউজ করা হয়, সেই ঘোড়াগুলোকে যাতে চেনা যায় তাই জন্য দাগ দিয়ে দেওয়া হতো ঘোড়াগুলোর উপরে। আর চেহারা সিস্টেমে যত লোক আছে তাদের চেহারাগুলো চিনে নেওয়া হতো আর রেজিস্টার করা হতো, যাতে জানা যায় যে যুদ্ধে কারা কারা পার্টিসিপেট করেছে। এটা ছিল তোমার দাগ এন্ড চেহারা সিস্টেম। এই দাগ এন্ড চেহারা সিস্টেম ছাড়াও আর্মিটা অনেক কিছু আরো স্টার্ট করেছিল, যেমন তোমার মার্কেট রিফর্ম স্টার্ট করেছিল। মার্কেট রিফর্ম যেমন আমরা আগেই করেছি, মেনলি করেছিল অ্যাডমিনিস্ট্রেশনকে ইজি করার জন্য। কিন্তু মার্কেট রিফর্মে ও যত আর্মি লোক ছিল তাদের জন্য সস্তায় খাবার জোগাড় করে দিত মানে সস্তায় ওরা কম টাকায় খাবার কিনতে পারতো, যাতে তাদের খাবার কখনোই কম না পড়ে যাতে আর্মির জন্য। তৃতীয় যদি দেখা হয়, তাহলে ও স্টার্ট করেছিল তোমার ক্যাশ সিস্টেম। এই যে তোমার ক্যাশ সিস্টেম চালু করা হয়েছিল, আগে দিল্লি সালতানাতে যত লোক ছিল, রাজারা ছিল, তারা আর্মিকে বলতো তোমাদের আছে দিন আসবে, তোমাদেরকে এত টাকা দেওয়া হবে, তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু এগুলো কখনোই পুরো করা হতো না। তো আস্তে আস্তে আর্মি যত লোক ছিল তারা বুঝে গেছিল যেগুলো সবগুলোই ওনাদের জুমলা দেওয়া হচ্ছে, সবকিছু ঢপ দেওয়া হচ্ছে। তো তাই জন্য ওরা সুলতানের প্রতি বেশি বফাদার ছিল না। যাতে তাদেরকে সুলতানের প্রতি ভালো করে বফাদার রাখা যায়, তাই জন্যই আলাউদ্দিন খিলজি স্টার্ট করেছিল তোমার ক্যাশ সিস্টেম। সেখানে তোমার প্রত্যেক মাসে মাসে সময় সময় এদেরকে ক্যাশে পেমেন্ট করে দেওয়া হতো। এই জন্য তোমার যত লোকরা ছিল তারা ভাবতো এই যে সুলতান আছে, সে যখন আর্মি নিয়ে এত ভাবছে, তো আর্মিও পুরো ভালোভাবে তাদের জন্য লড়াই করতো। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ পেমেন্ট করা হতে এত খরচ ছিল, তাই জন্য তোমার আলাউদ্দিন খিলজিও তোমার দোয়াব রিজেন যে আছে, দোয়াব রিজেনের ট্যাক্স তোমার বাড়িয়ে দিয়েছিল, যাতে এতগুলো যে আর্মি খরচা আছে ওগুলো ভালোভাবে চালানো যায়। Which Sultan of Delhi Sultanate fixed the land revenue at half of the produce in the Doab? অপশন এ হচ্ছে তোমার খুসরো মালিক, অপশন বি হচ্ছে তোমার জালালউদ্দিন ফিরোজ শাহ, অপশন বি হচ্ছে তোমার মোহাম্মদ বিন বাখতিয়ার খিলজি, অপশন ডি হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি। দোয়াবের জমির অর্ধেক রাজস্ব কোন দিল্লি সুলতান নির্ধারণ করেছিলেন? অপশন এ হচ্ছে তোমার খুসরো মালিক, অপশন বি হচ্ছে তোমার জালালউদ্দিন ফিরোজ শাহ, অপশন সি হচ্ছে তোমার মোহাম্মদ বিন বাখতিয়ার খিলজি, অপশন ডি হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি। তাহলে এটা একটু আগে দেখলাম, তাহলে তোমার অপশন ডি আলাউদ্দিন খিলজি। Which dynasty of Delhi Sultanate descended from the Prophet Muhammad? অপশন এ হচ্ছে তোমার খিলজি ডাইনেস্টি, অপশন বি হচ্ছে তোমার লোধি ডাইনেস্টি, অপশন সি হচ্ছে তোমার সৈয়দ ডাইনেস্টি, অপশন ডি হচ্ছে তোমার তুগলক ডাইনেস্টি। নবী মোহাম্মদ বংশধর দিল্লি কোন বংশ? অপশন এ খিলজি ডাইনেস্টি, অপশন বি লোধি ডাইনেস্টি, অপশন সি সৈয়দ ডাইনেস্টি, কি অপশন ডি হচ্ছে তোমার তুগলক ডাইনেস্টি। তাহলে সঠিক উত্তর হবে সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ ডাইনেস্টির যে রাজারা ছিল তারা ক্লেম করতো যে ওনারা প্রফেট মোহাম্মদের বংশধর। আজকে লাস্ট কোশ্চেনটা দেখে নেবো। ভাইয়া বিন আহমদ ওয়াজ প্যাট্রোনাইজড বাই হুইচ দিল্লি সুলতান? ভাইয়া বিন আহমদ কোন দিল্লি সুলতানের সমর্থন করেছিলেন? অপশন এ মুবারক শাহ, অপশন বি মোহাম্মদ শাহ, অপশন সি হচ্ছে তোমার আলাউদ্দিন শাহ, অপশন ডি হচ্ছে খিসান খান লোধি। তো ভাইয়া বিন আহমদের যে পুরো নাম ছিল ওটা ছিল ভাইয়া বিন আহমদ স্যার হিন্দি। তোমাদের কোশ্চেনে যদি খালি স্যার হিন্দি দিয়ে দেয়, তাহলে এটা একই লোক, ভাইয়া বিন আহমদ স্যার হিন্দি। তো উনি কার কোর্টে ছিলেন? উনি ছিলেন মুবারক শাহের কোর্টে। আর উনি যে দিল্লি সালতানাত আছে, দিল্লি সালতানাতের পুরো হিস্ট্রি উনি লিখেছিলেন। আর যে বইটা উনি লিখেছিলেন ওইটার নাম হচ্ছে তোমার তারিখ এ মুবারক শাহী। বইটা ছিল তারিখে মুবারক শাহী। তো স্যার হিন্দি কার কোর্টে ছিলেন? মুবারক শাহ। আর উনি কোন বইটা লিখেছিলেন? তারিখে মুবারক শাহী। কি নিয়ে ছিল ওই বইটা? তাহলে ছিল দিল্লি সালতানাতের পুরো ইতিহাস ছিল ওই বইটাতে। তো আজকের ভিডিওটা এতটাই থাকলে, এরপর পার্ট 3 করবো আমরা এমসিকিউ এ। তো তোমাদের যদি ভিডিওতে কোনো ইনফরমেশন পেয়ে থাকো বা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তো কাইন্ডলি ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।